আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি মুনিরা বেগম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। আজ আমি দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজ আমি তোমাদের সাথে যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বীমা। এই পাঠ শেষে তোমরা বীমা কি তা বলতে পারবে, ব্যবসায় বীমার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, বীমার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা পাঠে চলে যাই। প্রথমে আমরা জেনে নিব বীমা কি। বীমা কি? যে চুক্তির মাধ্যমে, বীমাটা হচ্ছে একটা চুক্তি, যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পত্তি সম্পর্কিত কোনো ঘটনাজনিত ক্ষতির বা ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। এই বীমার ক্ষেত্রে দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে বীমাকারী, আরেকটা হচ্ছে বীমা গ্রহীতা। বীমাকারী হচ্ছে কোনো প্রতিষ্ঠান, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে বীমাকারী হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি, আর বীমা গ্রহীতা হচ্ছে যে যার ক্ষতি হচ্ছে, যাকে ক্ষতিপূরণের অর্থ দেয়া হবে সে হচ্ছে বীমা গ্রহীতা। তার মানে ক্ষতিপূরণের অর্থ যে পাবে সে হচ্ছে গ্রহীতা, এবং বীমার টাকা যে দিবে, ক্ষতিপূরণের অর্থ যে প্রদান করবে সে হচ্ছে বীমাকারী। তাহলে বীমাটা কি আরেকবার আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে, বীমাটা হচ্ছে একটা চুক্তি যেটা কারো কোনো ব্যক্তির বা কোনো বিষয় সম্পত্তি সম্পর্কিত যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে সেই বীমাকারী প্রতিষ্ঠান তাদেরকে কিছু ক্ষতিপূরণের অর্থ প্রদান করে থাকে। আর যে প্রিমিয়ামের কথাটা বলা হয়েছে, প্রিমিয়ামটা কি? যে চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা এককালীন বা নিয়মিত কিস্তিতে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমাকারীকে প্রদান করে তাকে প্রিমিয়াম বলে। এই যে বলা হয়েছে যে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে যে ক্ষতিপূরণের টাকা দিবে, তার আগে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তি মোতাবেক বীমা গ্রহীতা বীমাকারীকে একটা নির্দিষ্ট মেয়াদে বা এককালীন বা নিয়মিত কিস্তিতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, সেটাই হচ্ছে প্রিমিয়াম। তাহলে বীমাটা কি? একটা ক্ষতিপূরণের চুক্তি। কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান কোনো কিছু যদি ক্ষতি হয়, ব্যবসায় ঝুঁকি তো থাকেই, তাই না? সেক্ষেত্রে যদি কারো কোনো ক্ষতি হয়, সেটা বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, দুর্ঘটনাজনিত ক্ষতি হতে পারে, আগুন লাগার থেকে ক্ষতি হতে পারে, চুরি হতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। আমরা সেই প্রকারভেদগুলোতে পরে আসব। কিন্তু এই ক্ষতি হলে একটা প্রতিষ্ঠানে তো অনেক ক্ষতি, মানে অনেক আর্থিক ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান সেই ক্ষতি পূরণ করে থাকে যতটুকু সম্ভব হয়। আর বীমাপত্রটা কি? বীমাপত্র হচ্ছে একটা দলিল। বীমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে বীমাপত্র বলে। একটা দলিলের মাধ্যমে তো একটা চুক্তি হয়, তাই না? সেই দলিলটাকেই বীমাপত্র বলা হয়েছে। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো যে বীমা কি? তাহলে আসো এরপরে আমরা দেখি ব্যবসায়ে বীমার প্রয়োজনীয়তাটা কি। একটা ব্যবসায় বীমা অবশ্যই প্রয়োজন। কেন? কারণ ব্যবসায় কিন্তু অনেক রকম ঝুঁকি থাকে। এই ঝুঁকির কারণে দেখা যায় ব্যবসায়ের অনেক আর্থিক ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় সেই ক্ষতিটা অনেক সময় পূরণ হয় না, যার জন্য ব্যবসায়ীরা কি করে? তাদের ব্যবসাটা বন্ধ করে দিতে বাধ্য হয়। তো সেক্ষেত্রে যেন ব্যবসা বন্ধ না হয়, সেক্ষেত্রে এই বীমার প্রচলন হয়েছে সেই ক্ষতিটা পূরণের জন্য। তাহলে আমি এখানে পয়েন্ট আকারে কয়েকটা নিয়ে এসেছি, দেখি তাহলে এখানে কি লেখা আছে। প্রতিটি ব্যবসায় ঝুঁকি বিদ্যমান। এই ঝুঁকির কারণে ব্যবসায়ের আর্থিক ক্ষতি হতে পারে। ঝুঁকির কারণে তো অবশ্যই ব্যবসায়ের আর্থিক ক্ষতি হয়। এক্ষেত্রে বীমা চুক্তি থাকলে বা বীমা চুক্তি করা থাকলে সম্ভাব্য ক্ষতির বিপরীতে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায়। যে ক্ষতিটা হবে তার বিপরীতে সেই আর্থিক ক্ষতিপূরণটা পাওয়া যায়। এজন্য বীমার প্রয়োজন। পরে কি আছে? বীমাকারী প্রতিষ্ঠান না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেক ব্যবসায়ীকেই প্রাথমিক পর্যায়ে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হতো।
কারণ ঝুঁকি থাকলে বা ব্যবসার আর্থিক ক্ষতি দেখলে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসাটা বন্ধ করে দিতে চায়। সেক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠান তাদেরকে কিন্তু যথেষ্ট সহায়তা করতে পারে, তাই না? এর পরেরটা কি আছে? ব্যবসার ঝুঁকিগত প্রতিবন্ধকতা এবং বিরাজমান অনিশ্চয়তা দূর করে ব্যবসাকে নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য বীমার প্রয়োজনীয়তা খুব বেশি। হ্যাঁ, ব্যবসার সব ঝুঁকিগত প্রতিবন্ধকতা, অনিশ্চয়তা সেগুলো দূর করার ক্ষেত্রে কিন্তু বীমার খুব প্রয়োজন। তাহলে আমরা কিন্তু বীমার প্রয়োজনীয়তাটাও জানলাম যে ব্যবসার বীমা কেন প্রয়োজন। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের টপিকসে চলে যাই। এরপর আছে বীমার প্রকারভেদ। বীমা কত প্রকার? বর্তমানে বিভিন্ন প্রকার বীমার প্রচলন রয়েছে। এর মধ্যে 4 প্রকার বীমা সর্বাধিক প্রচলিত। তার মানে কি 4 প্রকার বীমার সাথে আমরা খুব বেশি পরিচিত। সেগুলো কি? একটা হচ্ছে জীবন বীমা, একটা হচ্ছে নৌ বীমা, অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা। জীবন বীমা আমি একটু সংক্ষেপে বলি, তারপর আমরা ব্যাখ্যায় চলে যাব। জীবন বীমা হচ্ছে জীবনের উপরে বীমা করা হয়, মানুষের জীবনের উপরে বীমা করা হয়। নৌ বীমা হচ্ছে নৌ সংক্রান্ত যত দুর্ঘটনা আছে সেই দুর্ঘটনাগুলোর ক্ষতিপূরণ আদায়ের জন্য বীমা করা হয়। অগ্নি বীমা, অগ্নি শুনেই তো আমরা বুঝতে পারছি যে আগুন লেগে যাওয়া, যে ক্ষতিগুলো হয় আগুন লেগে যাওয়ার ফলে সেই ক্ষতিপূরণের জন্য অগ্নি বীমা করা হয়। দুর্ঘটনা বীমা, দুর্ঘটনা বীমা তো অনেক ধরনের হতে পারে, রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে মানুষের জীবন বিপন্ন হতে পারে, সেক্ষেত্রে দুর্ঘটনা বীমাটা করা হয়। তাহলে আমরা এক এক করে দেখি, ঠিক আছে? প্রথমে আমরা জীবন বীমা দেখব। জীবন বীমাটা কি? জীবন বীমা যেটা, সেটা হচ্ছে একটু আমি পয়েন্ট আকারে নিয়ে এসেছি, আমরা দেখি কি লেখা আছে। বীমা ব্যবসায়ে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জীবন বীমা। আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, ইংরেজিতে যেটা লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা, এই বীমাটার সাথে সবচেয়ে বেশি আমরা কিন্তু পরিচিত। হ্যাঁ, যে বীমা চুক্তির মাধ্যমে বীমাকারী বীমা কিস্তির বিনিময়ে, মানে যে প্রিমিয়ামটার কথা আমরা বলেছি, বীমা কিস্তির বিনিময়ে বীমা গ্রহণকারী ব্যক্তিকে বা তার নির্বাচিত ব্যক্তি বা উত্তরাধিকারীকে একটি বিশেষ সময়ের পরে বা বীমা গ্রহীতার মৃত্যুতে বীমাকৃত অর্থ প্রদান করে থাকে, সেই বীমা চুক্তিকেই জীবন বীমা বলে। একটু কি কঠিন মনে হচ্ছে? একটুও কঠিন না। আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি যে জীবন বীমাটা হচ্ছে এমন একটা বীমা যেটা মানুষের জীবনের উপরে করা হয়ে থাকে, তাই না? এইটার পদ্ধতিটা কি? বীমা গ্রহীতা বীমাকারীকে একটা বীমা কিস্তি প্রদান করে, হ্যাঁ, মাসে মাসে বা 2 মাস পর পর, এরকম নির্দিষ্ট চুক্তি তাদের হয়ে থাকে যে প্রতি মাসে একটা কিস্তি দিতে হবে, প্রিমিয়াম যেটা, সেভাবে মাসে মাসে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেয়, বা হ্যাঁ নির্দিষ্ট সময় পর্যন্ত দেয়া হয়। আর এই টাকা প্রদানের জন্য ওই যে ব্যক্তি, সেই ব্যক্তি অথবা যে বীমা করবে সেই ব্যক্তি অথবা তার নির্বাচিত কোনো ব্যক্তি বা উত্তরাধিকারকে সেই টাকা প্রদান করার জন্য চুক্তিতে উল্লেখ করা থাকে। আমি কি বোঝাতে পেরেছি? আরেকবার বলছি, এই চুক্তিটা যখন করা হয় তখন চুক্তিতে এরকম লেখা থাকে যে নির্দিষ্ট সময় পর পর একটা কিস্তি দিতে হবে, এবং সময় অতিক্রান্ত হলে বা ওই ব্যক্তির মৃত্যুতে বা নির্দিষ্ট সময়ের পরে ওই বীমা গ্রহণকারী ব্যক্তিকে অথবা তার নির্বাচিত কোনো ব্যক্তি, হতে পারে তার বাবা, হতে পারে তার মা, হতে পারে তার সন্তান, হ্যাঁ, সেরকম নির্বাচিত কোনো ব্যক্তি বা উত্তরাধিকারীকে সেই নির্দিষ্ট সময়ের পরে বা ওই বীমা গ্রহীতা যদি মারা যায় তারপরে এই বীমা কোম্পানি তাদেরকে সেই অর্থটা প্রদান করে থাকে। আচ্ছা, তারপর কি আছে? এই বীমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। এই বীমার বিষয়বস্তু কি? মানুষের জীবন। যেহেতু মানুষের জীবনের ক্ষতিপূরণের নিশ্চয়তা কেউ দিতে পারে না, তাই জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। আমরা একটু আগে বলেছি যে বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, ক্ষতিটা পূরণ করার জন্য একটা চুক্তি। কিন্তু এই জীবন বীমার ক্ষেত্রেই এটা একটু ভিন্ন। জীবন বীমাকে
ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। কেন বলা হয় না? কারণ মানুষের জীবন যদি চলে যায় সেটার ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। তাই এই চুক্তিটাকে, তার মানে জীবন বীমা চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। তোমরা কি বুঝতে পেরেছো? এই 4 প্রকারের এক প্রকার জীবন বীমা, সেটা কি বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমরা এরপরে চলে যাই। নৌ বীমা। দেখো তো কয়েকটা ছবি দেখা যাচ্ছে, নৌ দুর্ঘটনার কয়েকটা ছবি। বড় বড় জাহাজ ডুবে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, তাই না? বা ঝড়ের কবলে পড়ছে। এরকম যে বিমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে নৌ বীমা বলে। নৌপথে বিরাজমান ঝড়ঝঞ্ঝা, ঢেউ, সুনামি, দস্যুতা, যুদ্ধ বিগ্রহ সহ সকল প্রকার ঝুঁকি এড়াতে নৌ বীমা করা হয়। এই যে বড় বড় জাহাজগুলো বিভিন্ন দেশে অনেক পণ্য বহন করে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই পণ্যগুলো যদি এই ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে যায় বা কোনো কারণে আগুন লেগে যায় বা জলদস্যুরা আক্রমণ করে, বা সুনামির কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কি হয়? এই পণ্যগুলো অনেক আর্থিক ক্ষতি হয়ে যায় না? হ্যাঁ, সেক্ষেত্রে এই জাহাজের বা সেই পণ্যগুলো, জাহাজে বহনকারী যে পণ্যগুলো, সেগুলোর বীমা করা হয়ে থাকে। হ্যাঁ, সেই জাহাজের বীমা করা থাকে। সেই জাহাজের যদি কখনো কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে বীমা প্রতিষ্ঠান তাদেরকে সেই ক্ষতিপূরণের অর্থ প্রদান করে থাকে। তাহলে নৌ বীমাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা চলে যাই অগ্নি বীমা। অগ্নি বীমা নামটা শুনেই তো তোমরা বুঝতে পেরেছো যে আগুন লাগাজনিত কোনো ক্ষতি। যে বীমা চুক্তির মাধ্যমে বীমা গ্রহীতা ব্যক্তিকে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দান করা হয় তাকে অগ্নি বীমা বলা হয়। তার মানে কি, অগ্নিকাণ্ডে যেই সব ক্ষয়ক্ষতিগুলো হয় সেই ক্ষতিপূরণের জন্য অগ্নি বীমা প্রদান করা হয়। কিন্তু কথা হচ্ছে, কাকে অগ্নি বীমা প্রদান করবে? সব প্রতিষ্ঠানে যদি আগুন লাগে তাহলে তার ক্ষতিপূরণের জন্য বীমা প্রতিষ্ঠান অর্থ প্রদান করবে না? করবে না। যদি তাদের সাথে বীমা চুক্তি করা থাকে তবেই তারা এই বীমার অর্থটা তারা প্রদান করবে। ঠিক আছে? যাদের সাথে চুক্তি করা নাই তারা কিন্তু এই অর্থটা পাবে না। যেই প্রতিষ্ঠান বীমার কোম্পানির সাথে বা বীমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ থাকবে তারাই শুধুমাত্র এই টাকাটা পাবে। সাধারণত পণ্য, ঘরবাড়ি, গুদাম, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি আগুনে পুড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য অগ্নি বীমা করা হয়। এরপরে চলে যাচ্ছি দুর্ঘটনা বীমা। দেখেছো রাস্তাঘাটে এরকম অ্যাক্সিডেন্ট আমরা দেখি অহরহ। আচ্ছা, ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি দুর্ঘটনা বীমার আওতাভুক্ত। এই জাতীয় বীমার শর্তানুসারে নির্দিষ্ট প্রিমিয়ামের পরিবর্তে আশঙ্কিত দুর্ঘটনাজনিত ক্ষতি সংঘটিত হলে বীমাকারী বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান। তাহলে দুর্ঘটনা বীমাও আমরা বুঝতে পারলাম যে আশঙ্কিত দুর্ঘটনার ক্ষেত্রে আমি দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হয়েছিল। আসো আমরা আবার পাঠে চলে যাচ্ছি। তাহলে দুর্ঘটনা বীমাটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। বর্তমানে মানুষ ক্রমশই বীমার সুবিধা উপলব্ধি করায় আরো কয়েক শ্রেণীর বীমার প্রচলন হয়েছে। এখন আমাদের এই বীমার যে সুবিধাগুলো সেগুলো মানুষ আস্তে আস্তে উপলব্ধি করতে পারছে এবং তার কারণেই আরো বিভিন্ন ধরনের বীমার প্রচলন আজকাল হয়েছে। সেগুলোর মধ্যে কি? সেগুলোর মধ্যে একটা আছে চৌর্য বীমা, একটা আছে বিশ্বস্ততা বীমা, দাঙ্গা বীমা, দায় বীমা, মোটর গাড়ি বীমা, শস্য বীমা ইত্যাদি। তাহলে আশা করি তোমরা বীমা কি, বীমার ব্যবসায় বীমার প্রয়োজনীয়তা এবং বীমার প্রকারভেদগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদেরকে একটা ছোট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় চেষ্টা করবে। বাড়ির কাজটা লিখে নাও। জীবন বীমাকে কেন ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না? আমরা এটা আলোচনা করেছি, আশা করি তোমরা নিজেরা এটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। জীবন বীমাকে কেন ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না, ব্যাখ্যা করো।
তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে খোদা হাফেজ।